ভৌতিক, রহস্যময়, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গল্প শুনতে শুনতে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, গ্রাম বাংলার সত্যি ভূতের গল্প। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কর জন্য। দয়া করে কম বয়সের শ্রোতারা গল্পটি থেকে দূরে থাকবেন। যুবতী একটি মেয়ে পানিতে ডুব দেবার সাথে সাথেই একটা কালো কুচকুচে সাপ তার কোমর থেকে বুক অবধি পেঁচিয়ে নিল। সাপের মাথাটা ধরে ছাড় ভিজে যাওয়া টান টান বুকের সাথে মিশে আছে। কুচকুচে কালো সাপটা লেজ দিয়ে মানুষের হাতের মতো স্পর্শ করছে যুবতী মেয়ের বিশেষ অঙ্গগুলো। তুরেচা সহ কয়েকজন যুবতী মেয়ে মরা নদীতে গোসল করতে এসেছে। নদগাঁও মূলত একটি নদীর চর। গ্রামের মাঝখানে নদী থেকে আলাদা হয়ে বিলের মতো একটা অংশ বেরিয়ে গেছে। তাই গ্রামের মানুষ এটাকে মরা নদী ডাকে। তুরেছা ওর মামার বাড়ি বেড়াতে এসেছে। মামাতো বোন সহ পাড়ার বেশ কিছু যুবতী মেয়েরা নদীতে নেমে সাঁতার কাটছে, হই হুল্লা করছে। মরা নদীতে তারা প্রায় গোসল করে, তবে নিয়মিত গোসল করে নদ গায়ের পুরুষেরা। সারাক্ষণ এই নদীতে জেলেরা মাছ ধরে। রাত হলে মাঝিরা গান গায়। সবার খুব চেনা জানা পরিচিত একটা নদী। তুরেছা নিজের শরীরের সাপ দেখে চিৎকার দিতে দিতে কিনারায় এসে অজ্ঞান হয়ে যায়। অন্যান্য মেয়েদের খানিকক্ষণ সময় লাগলো বিষয়টা বুঝতে। যখন সবাই দেখতে পেল তুরেছার শরীরে একটা সাপ অস্থির হয়ে সর্বাঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তখন সবাই চিৎকার শুরু করলো। তুরেছা তখনও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। সাপটা ধীরে ধীরে কাপড়ের ভিতরে ঢুকে গেল। লেজ আর মুখ দিয়ে সারাটা শরীর স্পর্শ করছে। উপস্থিত যুবতী মেয়েরা সাপ সাপ রব তুলে চিৎকার করে যাচ্ছে। দৃশ্যটা দেখে তুরেছার মামাতো বোন মীরাও অজ্ঞান হয়ে পড়ে গেছে। ধীরে ধীরে এলাকার মানুষ লাঠি ঝাঁটা নিয়ে জড়ো হয়েছে তুরেছার চারপাশে। সাপটা তুরেছার কাপড়ের ভিতরে মিশে থাকায় কেউ মারার জন্য বিশেষ সুবিধা করতে পারছে না। তুরেছার মামা ওয়াবুদ্দিন একটা লাঠি দিয়ে ধীরে ধীরে সাপটাকে নাড়া দিলেন। সাপটা তুরেছার বুকের দিকে মাথা বের করে তাকালো। সাথে সাথে উপস্থিত সবাই ভয়ে কয়েক পা পিছিয়ে গেছে। ওয়াবুদ্দিন সাহেব সাহস করে লাঠি দিয়ে নাড়া দিল। হঠাৎ করে সবাই আবিষ্কার করল সাপটা আর তুরেছার শরীরে নেই। উপস্থিত সবাই দারুণ অবাক হলো। সাপটা সবার চোখের সামনে থেকে কিভাবে উধাও হলো। শরীর থেকে বের হয়ে যেতে কেউ দেখেনি।
ওয়াবুদ্দিন সাহেব সহ বেশ কয়েকজন মহিলা তুরেছার কাছে গিয়ে মুখে পানি ছিটিয়ে দিয়ে ধীরে ধীরে ধাক্কা দিলেন। খানিকক্ষণ পর তুরেছা চোখ মেলে বড় বড় করে চারিদিকে তাকাচ্ছে, কিন্তু সবার কাছে অদ্ভুত লাগছে একটা সাপ এতক্ষণ থাকার পরেও মেয়েটাকে কামড় দিল না। সাপটা তাহলে কি করলো মেয়েটার সাথে? তুরেছার সারাদিন যাচ্ছে ভয়ে ভয়ে। বিছানার এক কোণে গুটিসুটি খেয়ে শুধু বিড়বিড় করে সাপ সাপ করছে। সারাক্ষণ পাশে বসে সাহস দিচ্ছেন নানি মামিরা। তুরেছার বাড়িতে খবর দিতে সবাই সংকোচ বোধ করছেন। খবর না দিয়ে সব কিছু স্বাভাবিক হলেই সবাই বাঁচেন। ঘরের দরজার ছিটকিনিতে কে জানি অনেকক্ষণ ধরে নাড়াচ্ছে। ফকির হবে মনে করে কেউ প্রথমে যায়নি, কিন্তু ছিটকানি নাড়ানোর বিরক্তিকর আওয়াজে তুরেছার মামি উঠে গেলেন। দরজা খুলে দেখলেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। কি চান এখানে? মা মা 4টে ভাত দিবেন। পোলাপান বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে, খাওন দাওন দেয় না, তাই রাগ করে কাজ কামের লইগা বাইর হয়েছি। এখন খুব খিদে লাগছে, 4টা ভাত দেন না মা। খাওয়া দাওয়া করে কোনো কাজ থাকলে করে দিয়ে যাব। আপনাগো কাজের লোক লাগলেও আমাকে রাখতে পারেন, শুধু থাকা খাওয়া দিলেই হবে। ভদ্রমহিলা খানিক ভাবলেন। কাজের লোকের অবশ্য দরকার, আর এই লোকটি বলছে শুধু থাকা খাওয়া দিলেই হবে। তাই আবার ঘরে গিয়ে ওয়াবুদ্দিনকে জানালেন। ওয়াবুদ্দিন সাহেবের কেন জানি লোকটিকে সুবিধার মনে হচ্ছে না। তিনি কিছু টাকা হাতে ধরিয়ে বিদায় করতে চাইলেন। টাকা দেওয়ার সময় লোকটির চোখের দিকে তাকানো যায়নি। ভয়ঙ্কর বিকৃত চেহারা মনে হয়েছে। রাত প্রায় 10:30। তখনও তুরেছা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তারপরও সবাই চেষ্টা করে তাকে খাবার টেবিলে নিয়ে গেছেন। হঠাৎ করে তুরেছার লক্ষ্য করল তার কোলে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সে সাপ সাপ বলে চেঁচিয়ে চেয়ার থেকে উঠে পড়ল। ওয়াবুদ্দিন টেবিলের নিচে তাকিয়ে দেখলেন একটা কালো বিড়াল ম্যাও ম্যাও করছে। সবাই তুরেছাকে বিড়ালটা দেখিয়ে স্বাভাবিক করে আবার খেতে বসলেন। আশ্চর্য ব্যাপার, বিড়ালটা আবার তুরেছার কোলে উঠে বসে আছে। সে টেরও পায়নি, আবার চেঁচিয়ে উঠল। হঠাৎ তখন নানির খেয়াল হলো এই কালো বিড়াল আর কোনোদিন তারা দেখেনি। এটা হঠাৎ কোথা থেকে উদয় হলো? তাছাড়া কালো বিড়ালের চেহারা খারাপ জিনরা ধারণ করে বলে তিনি শুনেছেন। এদেরকে দেখলেই তাড়িয়ে দেবার আদেশ আছে ধর্মে। তিনি ওয়াবুদ্দিনকে বললেন, এই বিড়ালকে যতদূর সম্ভব তাড়িয়ে দিয়ে আয়। ওয়াবুদ্দিনের মেজাজও গেল বিগড়ে। সে লাঠি হাতে বিড়ালকে তাড়া করে একেবারে নদীর পাড়ের দিকে দিয়ে এসেছে। 2-1টা লাঠির আঘাত অবশ্য বিড়ালের পায়ে লেগেছে। তার ধারণা বিড়ালটা ল্যাংড়া হয়ে গেছে। রাতের খাবার শেষ করে সবাই যার যার রুমে চলে গেছেন। তুরেছা মামার বাড়ি এলে মামাতো বোনদের সাথে ঘুমায়। তাদের অর্ধেক রাত কেটে যায় হাসাহাসি মাতামাতি করে। আজকে নানি বললেন তুরেছা আমার সাথে থাকবে,
এত বড় অঘটনের পর আলাদা দিতে তিনি সাহস পাচ্ছেন না। রাত প্রায় 12:30। হঠাৎ করে তুরেছার ঘুম ভেঙে গেল। সে তাকিয়ে দেখল সোজা তার চোখের ওপর আরও দুটো চোখ। খানিকক্ষণ পরে সে পুরো ঘটনাটা বুঝে গেল। একটা যুবক তার সমস্ত শরীরের কাপড় খুলে সঙ্গম করছে, 2 হাত দিয়ে খেলা করছে তার বুক দুটি। এখন স্পষ্ট শোনা যাচ্ছে যুবকের গোঙানি। হয়তো গোঙানি শুনেই তার ঘুম ভেঙেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, পাশে ঘুমন্ত নানি কিছুই বুঝতে পারছে না। হঠাৎ তুরেছা দারুণ অবাক হলো। সে এতক্ষণে একটা বড়সড় চিৎকার দেবার কথা, চিৎকার দিয়ে পাশ থেকে কম্বল দিয়ে নিজের নগ্ন শরীর ঢাকার কথা। সে চিৎকার দিচ্ছে না কেন? সে কি কোনো মায়াজালে বন্দি হয়ে যাচ্ছে? তুরেছা চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে অজানা অচেনা ছায়াটা তুরেছার ওপর থেকে নেমে গেল। কম্বল দিয়ে নিজেকে ঢেকে নেয় তুরেছা। কিন্তু চিৎকার শুনে নানির ঘুম থেকে ওঠার নাম নেই। ওয়াবুদ্দিন হকচকিয়ে ঘুম থেকে উঠে মার রুমের দিকে এলেন। এসে দেখেন সেই কালো বিড়াল সারা ঘরে লাফালাফি করছে। দেখে মনে হচ্ছে ও অস্থিরতার মধ্যে আছে। লাফ দিয়ে একবার উঠছে আলনায়, আবার টেবিলে, সেখান থেকে আলমারিতে, ম্যাও ম্যাও করে হইচই ফেলে দিচ্ছে। বিরক্ত হয়ে ওয়াবুদ্দিন আবার সেই লাঠি হাতে নিয়ে বিড়ালকে ধাওয়া করলেন। কিন্তু একটা লাঠির আঘাতও বিড়ালের ওপর পড়ছে না। বিড়াল শুধু ম্যাও ম্যাও করে লাফালাফি করছে। ওয়াবুদ্দিন বিড়ালের সাথে দৌড়াদৌড়ি করে ঘেমে গেছেন। আচমকা বিড়াল পাশের রুমে চলে গেল। সেখানে বাতি নেই। তিনি লাঠি হাতে নিয়ে সেই রুমে ঢুকলেন। সাথে সাথে ওয়াবুদ্দিনের চিৎকার শুনে বাড়ির সব সদস্য সেদিকে গিয়ে বাতি জ্বেলে অবাক হয়ে গেলেন। ওয়াবুদ্দিন ফ্লোরে পড়ে আছে। ঘাড়ের রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। স্ত্রী দাঁড়িয়ে আছে স্বামীর রক্তের উপর। কালো বিড়ালের ম্যাও ম্যাও শব্দ এখন আর শোনা যাচ্ছে না। মীরা গিয়ে রুমের বাতি জ্বালিয়ে দিল। সাথে সাথে ফ্লোরের দিকে তাকিয়ে সে চিৎকার দিয়ে উঠল। স্ত্রী হতবাক হয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। ওয়াবুদ্দিনের ঘাড় থেকে রক্ত বের হচ্ছে। এটা কিভাবে সম্ভব? কালো বিড়াল কি ঘাড়ে কামড় দিয়েছে? বাড়িতে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেল। তুরেছার সেদিকে ভ্রুক্ষেপ নেই। উল্টে তাদের চিৎকার শুনে সে খিলখিল করে হাসছে। ঘুমন্ত নানি এখনো ঘুমিয়ে আছে। মীরা এসে অনেকক্ষণ ডাকার পরে তিনি হকচকিয়ে উঠলেন। কে যেন তাকে একটা ঘোর লাগা ঘুমে ফেলে রেখেছিল। মীরা কাঁদতে কাঁদতে দাদিকে সেই রুমের দিকে নিয়ে গেল। ছেলের অবস্থা দেখে নাহেরা বেগমের ভেতর থেকে হাউমাউ করে কান্না আসছে। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, কেউ গিয়ে তারককে নিয়ে আয়। ওয়াবুদ্দিনকে হসপিটালে নিয়ে যেতে লাগবে। তারেক হচ্ছে মীরাদের চাচাতো ভাই। 1 মাস হলো সে বিয়ে করেছে। তারেক আর মীরার মা গেলেন ওয়াবুদ্দিনকে হসপিটালে নিয়ে। ভোরে তারেক আবার বাড়িতে ফিরে এসেছে। শুধু মীরার মা আছেন স্বামীর সাথে। প্রয়োজনে সে হসপিটাল যাওয়া আসা করবে। ঘুমে
তারেকের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছে। রুমে এসে বিছানায় তাকিয়ে তার ঘুমের ঘোর অনেকটা কেটে গেল। পিঙ্ক কালারের পাতলা ড্রেস পরনে একটা রূপবতী মেয়ে ঘুমিয়ে আছে। তার চোখের ভ্রু ঘন কালো, খোলা চুল সযত্নে বালিশের এক পাশে রাখা। তার মানে গোসল করে এসে আবার ঘুমিয়েছে। ফ্যানের বাতাসে চুল শুকানোর জন্য এভাবে রাখা। তারকের এই মুহূর্তে মনে হচ্ছে বিছানার এই রূপবতীকে তার খুব অচেনা। প্রতিদিনই কেবল অচেনা, অজানা নতুন মেয়ে লাগে তার কাছে। তারেক ভোরে হাঁটু গেড়ে শিলার মুখে হাত রেখে বসল। চুল থেকে সদ্য ব্যবহার করা শ্যাম্পুর ঘ্রাণও আসছে। উপরে ইলেকট্রিক ফ্যান ঘুরছে। তার চোখ শিলার মুখ থেকে পিছলে শরীরে গেল। পিঙ্ক কালারের পাতলা ড্রেসকে যেন ডিঙিয়ে শিলার ভাঁজে ভাঁজে যৌবন ফুলে ফেঁপে উপচে পড়ছে। তারেক আবার শিলার মুখের দিকে তাকালো। গভীর ভালোবাসায় স্থির কপালে একটা চুমু খেলো। সাথে সাথে শিলা চোখের পাতা খুলে মুখ টিপে হাসল। তারকের ধারণা এই মেয়েটা এতক্ষণ জেগেই ছিল। এটা ভাবতেই তার কেমন জানি লজ্জা লাগছে। তুড়ে ছাড়া অবস্থা খুবই খারাপ। উল্টো পাল্টা কথা বলছে। শারীরিক অবস্থা যেন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। বারবার নিজের পেটে হাত দিয়ে নানিকে বলছে আমার বাবু হবে। কথাটা বলেই সে আবার খিলখিল করে হাসছে। শুধু এখানেই থেমে গেলে ভয় ছিল না। সকাল থেকে 3 বার বমি করেছে। বমি করে আবার বলছে দেখলে তো নানি, আমার বাবু হবে। ঘটনাটির দ্বিতীয় পার্ট কালকেই আসছে। শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।